জি স্যার। মুসা শুরু করব। জি স্যার, করতে পারেন স্যার, রেকর্ড অন করছি। ঠিক আছে, ঠিক আছে, অন করছো, ভালো। এখন সবাই মনোযোগ দাও, অনেককেই পাইলাম না। ওই যে একটা মেয়ে আছে সঞ্জীব শুকুল, ওরে তো দেখলাম না। ও পরে ও কি কেন অ্যাটেন্ড করতে পারতেছে না আল্লাহ জানে। একটাই মাত্র মেয়ে ক্লাস করে, সেই নাই। ঠিক আছে, আমরা কিন্তু টিস্যু চ্যাপ্টার আনুষ্ঠানিকভাবে মোটামুটি শেষ করছি। আমাদের একটা পরীক্ষা নিতে হবে, এমসিকিউর পরীক্ষা। অনলাইনে যেহেতু এমসিকিউ ছাড়া তোমার পরীক্ষা নেওয়া, সিকিউ পরীক্ষা নেওয়া একটু কঠিন, খাতা দেখা ঝামেলা। তা আমরা এমসিকিউ একটা পরীক্ষা নিব, সেটা সবার সাথে আলোচনা করে কবে নেওয়া যায় আলোচনা করবো না, গ্রুপে দরকার বোধে। আর কয়েকদিন ধরে আমি গ্রুপে একটু কমই ঢুকি। ওই যে বললাম, নতুন কলেজে আসার কারণে আমি একটু সবকিছু কাগজপত্র এখনো সেট করে উঠতে পারি নাই, গুছিয়ে উঠতে পারি নাই বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র। ফিজিওলজি, ফিজিওলজি, এই অধ্যায়টা আমরা আজকে শুরু করতে চাই। এটা একটা খুব ভাইটাল চ্যাপ্টার। হুম। এবং এই চ্যাপ্টারটা শেষ হলে আর তোমাদের তেমন কি বলা যায়, আর কোনো বড় চ্যাপ্টার থাকবে না। আরেকটা চ্যাপ্টার আছে, ওইটা হচ্ছে তোমার উদ্ভিদ প্রজনন, ওটা একদম সোজা চ্যাপ্টার, ওটাতে 2-3টা ক্লাস করলেই হয়ে যাবে। তবে এই চ্যাপ্টারটা একটু বড় যেমন আছে, ঠিক তেমনি একটু বোঝার বিষয় আছে। সবার প্রথমে আমি ফিজিওলজি দ্বারা কি বুঝায় সেটা বোঝাতে চাই। যেটাকে আমরা বলছি ফিজিওলজি, ওটা কি বাংলায় বলে শারীরতত্ত্ব। এটা দ্বারা আসলে কি মিন করে সেটা একটু বোঝার বিষয় আছে। শোনো, আসলে কি শারীরবৃত্ত হচ্ছে, তোমার মন দিয়ে শোনো কিন্তু, কোন, শুধু উদ্ভিদের যে না, প্রাণীরও কিন্তু শারীরবৃত্ত আছে। শারীরবৃত্তকে তুমি বলতে পারো কোন একটা জীবের হ্যাঁ, হ্যালো, দেহে ক্লাসে ঢোকস না কেন? যত রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, হ্যাঁ, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস, বায়োকেমিক্যাল রিয়াকশন, লিঙ্ক দিছি, ক্লাসে ঢোক। বা জৈব রাসায়নিক বিক্রিয়া, কোন একটা জীব দেহে যত রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়া সমূহের সমষ্টিকে বলা হয় ওই জীবের শারীরতত্ত্ব বা ফিজিওলজি। ঠিক আছে, মাধুরী জয়েন করছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এর আগের দিন করো নাই ক্লাস, তুমি গ্রুপে ঢোকো না, টাইম যে ওরা নতুন করে সেট করছে তুমি জানো না। স্যার তখন জানতাম না। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা নতুন চ্যাপ্টার যেটা শুরু করেছি, উদ্ভিদ শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব শব্দের অর্থ হচ্ছে কোন একটা জীবদেহের ভিতরে যত রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিকে বলা হয় ওই জীবের শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব। তৌহিদ আসছে, তৌহিদ। 6:30 না ক্লাস, টাইম দিলা তোমরা? স্যার ভুলে গেছিলাম, সরি স্যার। ভুলে গেছো? আমিও তো ভুলে গেছি। আমি বাইরে গেছিলাম একটা কাজে, বুঝছো। হঠাৎ করে মনে পড়ছে যে আরে, ওরা দেখি 6:30 টাইম দিছে। আমি মানে মোটরসাইকেল নিয়ে কত তাড়াতাড়ি যে আসছি, মনে হয় 3-4 মিনিটের মধ্যে সদর রোড থেকে বাসায় চলে আসছি। এই আর কি, আমিও ভুলে গেছিলাম। তো চেষ্টা করো তোমরা ক্লাসটা করতে সবাই। আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম। এই চ্যাপ্টারে কোনো ক্লাস কেউ মিস দিবা না। এই চ্যাপ্টারটা কারো কারো কাছে একটু কঠিন লাগে, তবে অত কঠিন কিছু না, ক্লাস করলে দেখবা কঠিন কিছু না। তাহলে আমরা প্রথমেই শারীরতত্ত্ব, ব্রাকেটে লেখো ফিজিওলজি, এটার একটা সংজ্ঞা দিই। আমরা উদ্ভিদ বিজ্ঞানের 9 নম্বর অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা ধরেছি। সবার প্রথমে শারীরতত্ত্ব কাকে বলে সেটার একটা সংজ্ঞা দিব। তাহলে আজকের তারিখ দিয়ে নতুন একটা পৃষ্ঠার মধ্যে লেখো শারীরতত্ত্ব। উদ্ভিদ না প্রাণী সেটা বলার দরকার নাই, শারীর, শরীর না কিন্তু, শারীরতত্ত্ব। ব্রাকেটে লেখো ফিজিওলজি, লিখে আইফেন দাও। এই সিফাত কই? সিফাত কি বলছে, ক্লাস করতে পারবে 6:30 নাকি? ও তো আবার আরেক কলেজের, ওরে নিয়ে তো আরেক ব্যাপার, ও তো কিছু বললো না, গ্রুপে তো কিছু বললো না। শারীরতত্ত্ব শব্দটা লিখে হাইফেন দিয়ে লেখো। কোন জীব দেহে সংঘটিত, কোন জীব দেহে সংঘটিত জৈব রাসায়নিক বিক্রিয়া, কোন জীব দেহে সংঘটিত জৈব রাসায়নিক বিক্রিয়া এবং তার ফলাফলকে, ওই জৈব রাসায়নিক বিক্রিয়ার কারণে ওই জীবের মধ্যে যে সমস্ত পরিবর্তন ঘটে, যে সমস্ত ঘটনা ঘটে, সেটাই হচ্ছে ফলাফল। কোন জীব দেহে সংঘটিত জৈব রাসায়নিক বিক্রিয়া এবং তার ফলাফলকে ওই জীবের শারীরতত্ত্ব বলে। কোন জীব দেহে সংঘটিত সকল প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া এবং তার ফলাফলকে
ওই জীবের শারীরতত্ত্ব বলে। সকল প্রকার কথাটা দিলেও পারো, না দিলেও অসুবিধা নেই। কোন জীব দেহে সংগঠিত সকল প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া এবং তার ফলাফলকে ওই জীবের শারীরতত্ত্ব বলে। লিখতে পারছো? জি স্যার। লিখছো? মুসা বলো তো কি লিখছো লাইনটা? কোন জীবদেহে সংগঠিত জৈব রাসায়নিক বিক্রিয়া এবং তার ফলাফলকে ওই জীবের শারীরতত্ত্ব বলে। হ্যাঁ, শারীরতত্ত্ব বলে। এখন উদ্ভিদের শারীরতত্ত্ব আসলে কি সেটা একটু বোঝো, খেয়াল করো। সাথে লেখো, উদ্ভিদের শারীরতত্ত্ব বলতে, সাথে লেখো, উদ্ভিদের শারীরতত্ত্ব বলতে, উদ্ভিদের শারীরতত্ত্ব বলতে খনিজ লবণ শোষণ, কমা, উদ্ভিদের শারীরতত্ত্ব বলতে খনিজ লবণ শোষণ, কমা, সালোক সংশ্লেষণ, কমা, প্রচ্ছেদন, কমা, খনিজ লবণ শোষণ, সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, কমা, বীজের অঙ্কুরোদ্গম, কমা, বীজের অঙ্কুরোদ্গম লিখছো, কমা, মূল, কমা, কাণ্ড, কমা, পাতা, কমা, ফুল, কমা, ফল, উৎপাদন, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, উৎপাদন, কমা, ফল, পাকা, কমা, পাতা, কমা, ফুল, কমা, ফল ইত্যাদি ঝরে পড়া, ইত্যাদি ঝরে পড়া কে বুঝায়? কে বুঝায়? ইত্যাদি ঝরে পড়া কে বুঝায়? তাহলে কি কি আইটেম আসবে শারীরতত্ত্বের মধ্যে? উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে, উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ করে, উদ্ভিদ কিভাবে প্রচ্ছেদন করে, বীজ থেকে কিভাবে নতুন চারা হয়, মূল কিভাবে তৈরি হয়, কাণ্ড কিভাবে তৈরি হয়, পাতা কিভাবে তৈরি হয়, ফুল কিভাবে তৈরি হয়, ফল কিভাবে তৈরি হয়, ফল কিভাবে পাকে, পাতা কিভাবে ঝরে পড়ে, ফুল কিভাবে ঝরে পড়ে, ফল কিভাবে ঝরে পড়ে ইত্যাদি বিষয় কি বুঝায়? এই সবকিছুই হচ্ছে শারীরতত্ত্ব বা ফিজিক্স। যদি ভবিষ্যতে কোনোদিন বোটানি নিয়ে অনার্স পড়া লাগে তখন পড়বা, সেখানে এগুলো পড়ানো হয়। কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে শুধু এই কটা আছে। তাহলে আমরা শুরু করব খনিজ লবণ শোষণ। নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো খনিজ লবণ শোষণ, এই হেডিংটা দাও। ঠিক আছে, খনিজ লবণ শোষণ হেডিংটা দিছো? জি স্যার। দেহে যে সমস্ত ফলাফল গুলো ঘটে ওইটাই হচ্ছে ওই জীবের শারীরতত্ত্ব। যেমন উদ্ভিদের দেহে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া, এটার একটা বায়োকেমিক্যাল প্রসেস আছে, ওই বায়োকেমিক্যাল প্রসেসটাই হচ্ছে তার শারীরতত্ত্ব। উদ্ভিদ যে শ্বসন করে, গ্লুকোজটাকে অক্সিজেন দ্বারা ভেঙে শক্তি উৎপাদন করে, সেইখানে যে সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটে ওইটা হচ্ছে শারীরতত্ত্ব। উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ করে, তোমরা যে পড়ো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ইকুয়াল টু গ্লুকোজ প্লাস অক্সিজেন ইত্যাদি ইত্যাদি, ওইখানে কি কি বায়োকেমিক্যাল রিয়াকশন হয় সেটাই হচ্ছে শারীরতত্ত্ব। উদ্ভিদ যখন প্রচ্ছেদন করে, গাছ থেকে যে বাষ্পাকারে অতিরিক্ত পানি বের করে দেয়, সেখানেও কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন আছে, সেটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। উদ্ভিদের যখন একটা বীজ মাটিতে লাগানো হয়, বীজের ভেতর থেকে কিভাবে একটা চারা তৈরি হয়ে বের হয়ে আসে, সেটা শারীরতত্ত্ব। উদ্ভিদের কিভাবে বীজ থেকে মূল হয়, কাণ্ড হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, তার পেছনে নিশ্চয়ই কিছু না কিছু কেমিক্যাল কারণ আছে, বায়োকেমিক্যাল কারণ আছে, জৈব রাসায়নিক বিক্রিয়া বা কারণ আছে, সেটা হচ্ছে শারীরতত্ত্ব। উদ্ভিদের যেভাবে ফলটা পাকে, পাতা ঝরে পড়ে, ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে, এটার পেছনেও কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন আছে, সেটা হচ্ছে শারীরতত্ত্ব। বোঝাতে কি পারছি না পারি নাই? স্যার বুঝছি স্যার। প্রাণীর ক্ষেত্রেও শারীরতত্ত্ব আছে। প্রাণীর শারীরতত্ত্ব কি?
আমরা যে খাবার দাবার খাই, এগুলা হ্যাঁ পরিপাক, তারপর রেচন, হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ, পরিপাক, তারপরে হচ্ছে রেচন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলা যায়, আমাদের দেহের মধ্যে নানা রকমের যে ইয়ে হয়, প্রতিরক্ষা করি আমরা, তাই না? প্রতিরক্ষা যখন হয় সেখানেও কিন্তু রিয়াকশন হয়, বায়োকেমিক্যাল রিয়াকশন যেটা, এগুলো হচ্ছে আমাদের যে ইয়ে হয়, শ্বসন যখন হয়, আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, অক্সিজেনটা এসে রক্তের সাথে মেশে বা হিমোগ্লোবিনের সাথে মেশে, কার্বন ডাইঅক্সাইডটাকেও মেশে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, এখানেও বায়োকেমিক্যাল রিয়াকশন আছে। এই যে আমাদের শ্বসন, এই যে আমাদের খাদ্য পরিপাক, এই আমাদের রেচন, এই আমাদের প্রতিরক্ষা, এগুলো হচ্ছে আমাদের শারীরতত্ত্ব। প্রাণীদের হচ্ছে এগুলো শারীরতত্ত্ব। বুঝতে পারছো না পারো নাই? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। বুঝছো? তাহলে আমরা উদ্ভিদের শারীরতত্ত্বের সংজ্ঞা দিয়েছি বা জীবের শারীরতত্ত্বের সংজ্ঞা দিয়েছি, কোন একটা জীবের দেহে যে সকল জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই সকল বিক্রিয়া সমূহ এবং বিক্রিয়ার যে ফলাফল, তাকে বলা হয় ওই জীবের শারীরতত্ত্ব। এবং বিজ্ঞানী স্টিফেন হেলসকে বলা হয় শারীরতত্ত্বের জনক। এরপরে আমরা হেডিং দিয়েছি কি, উদ্ভিদের খনিজ লবণ শোষণ, এইটা আমরা পড়বো। এখন খনিজ লবণটা আসলো কোত্থেকে, খনিজ লবণটা উদ্ভিদের কি কাজে লাগে, সেইখান থেকে আমরা শুরু করেছি যে উদ্ভিদের দেহে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য 17টা পুষ্টি উপাদান দরকার। সেই পুষ্টি উপাদানগুলোকে বলা হয় নিউট্রিয়েন্ট। এদের সম্পর্কে আমরা এখন বলতে শুরু করব। তাহলে স্টার চিহ্ন দিয়ে লেখো নিউট্রিয়েন্ট, ব্র্যাকেটে লেখো পুষ্টি উপাদান। খনিজ লবণ শোষণ হেডিং দিয়ে তার নিচে লেখো নিউট্রিয়েন্ট, ব্র্যাকেটে বাংলায় লেখো পুষ্টি উপাদান, হাইফিন দিয়ে লেখো লেখো স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য উদ্ভিদ, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য উদ্ভিদ বাহ্যিক পরিবেশ থেকে, ইয়ে কই জয়েন করে নাই তো শৈবাল, ওকে তো দেখতেছি না। মোট 12 জন 11 জনের মতো তোমরা আছো এখানে, আমি আছি, আমি সহ তোমরা আছো 10 জন, শৈবাল হলে 11 জন হতো। আচ্ছা ঠিক আছে, কেউ আমাকে জানতে হবে যে কারা ক্লাস করে, বাকিদেরকে আমি রিমুভ করে দিব। মুয়াজ কই, মুয়াজ আসছি, বাকিদেরকে আমি রিমুভ করে দিব। শৈবাল আছে, ও ক্লাস করে, বাকিদের রিমুভ করে দিব এই গ্রুপ থেকে। আচ্ছা, যেটা বলছিলাম, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য উদ্ভিদ বাহ্যিক পরিবেশ থেকে যে সকল মৌলিক পদার্থ গ্রহণ করে তাদেরকে পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট বলে। এটা হেডিংটা কি জানেন স্যার? এটা হচ্ছে প্রথমে উপরে হেডিং খনিজ লবণ শোষণ, তার নিচে এই খনিজ লবণের ব্যাপারটা বলার জন্যই হেডিং দিবা নিচে আবার আরেকটা নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান। এই হেডিং এর সামনে লিখবা উদ্ভিদ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য উদ্ভিদ বাহ্যিক পরিবেশ থেকে যে সকল মৌলিক উপাদান গ্রহণ করে তাদেরকে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান বলে। ধরতে পারছো নাবিল? হ্যাঁ স্যার। স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য উদ্ভিদ বাহ্যিক পরিবেশ থেকে যে সকল মৌলিক পদার্থ গ্রহণ করে তাদেরকে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান বলে। দাঁড়ি সাথে লেখো সকল উদ্ভিদের জন্য সাধারণভাবে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এর সংখ্যা 17টি। সকল উদ্ভিদের জন্য সাধারণভাবে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এর সংখ্যা 17টি। এরকম বলা হলো কেন? বলা হচ্ছে এই জন্য স্পেশাল কিছু উদ্ভিদের স্পেশাল কিছু পুষ্টি উপাদান লাগতে পারে, সেটা এখানে আমরা কনসিডারে নিচ্ছি না। আমরা এখানে বলছি যে ইন জেনারেল সব উদ্ভিদের জন্য কমন পুষ্টি উপাদান কয়টা, সেটা হচ্ছে 17টা। লেখো সকল উদ্ভিদের জন্য সাধারণভাবে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এর সংখ্যা 17টি। লিখছো? জি স্যার। ঠিক আছে, সময় শেষ হয়ে গেলে লিংক কেটে গেলে আবার লিংক দিব কিন্তু, সেটা মনে রেখো। আচ্ছা দাঁড়ি, আজকে অবশ্যই ফুল টাইম ক্লাস করবো, আগের দিন কম করাইছি। সকল উদ্ভিদের জন্য সাধারণভাবে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টের সংখ্যা 17টি। দাঁড়ি সাথে লেখো এই নিউট্রিয়েন্ট সমূহকে আবার
প্রয়োজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এই নিউট্রিয়েন্ট সমূহকে আবার প্রয়োজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এই নিউট্রিয়েন্ট সমূহকে আবার প্রয়োজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, যথা নিচে লেখো এক, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট এই নিউট্রিয়েন্ট সমূহকে আবার প্রয়োজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই নিউট্রিয়েন্ট সমূহকে আবার প্রয়োজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। লিখছো কিনা দেখো। জি স্যার লিখছি। হাইফেন দিয়ে লেখো, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদ যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদ অধিক পরিমাণে গ্রহণ করে, যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদ অধিক পরিমাণে গ্রহণ করে এবং যে কোনো একটি বা একাধিক উপাদান, যে কোনো একটি বা একাধিক উপাদান যে কোনো একটি বা একাধিক উপাদান ন্যূনতম ইংরেজিতে যাকে বলে মিনিমাম, ন্যূনতম মাত্রার চেয়ে কম গ্রহণ করলে উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে পড়ে। ন্যূনতম বানান লিখতে পারবা? নয় জফলা দীর্ঘকার ন্যূনতম ইংরেজি হচ্ছে মিনিমাম। মিনিমাম একটা মাত্রা গ্রহণ করতেই হবে, তার চেয়ে যদি কম গ্রহণ করে তাহলে উদ্ভিদের রোগ দেখা দেবে। যে কোনো একটি বা হ্যাঁ জফলাটা স্যার দ্বিতীয় নতে। ও আচ্ছা, এই যে খেয়াল করি নাই। তাহলে কি বলছে? ন্যূনতম, হ্যাঁ লাইনটা হচ্ছে এরকম, যে কোনো একটি বা একাধিক উপাদান ন্যূনতম মাত্রার চেয়ে কম গ্রহণ করলে উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে পড়ে। যে সকল উপাদান উদ্ভিদ অধিক পরিমাণে গ্রহণ করে এবং যে কোনো একটি বা একাধিক উপাদান ন্যূনতম মাত্রার চেয়ে কম গ্রহণ করলে উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে পড়ে, ওই সকল উপাদানকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। যে সকল উপাদান উদ্ভিদ অধিক পরিমাণে গ্রহণ করে এবং যে কোনো একটি বা একাধিক উপাদান ন্যূনতম মাত্রার চেয়ে কম গ্রহণ করলে উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে পড়ে, ওই সকল উপাদানকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। যে কোনো একটি বা একাধিক উপাদান ন্যূনতম মাত্রার চেয়ে কম গ্রহণ করলে উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে পড়ে, ওই সকল উপাদানকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। লিখছো কিনা দেখো। জি স্যার। দাঁড়ি সাথে লেখো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর সংখ্যা, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর সংখ্যা 9টি। ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর সংখ্যা 9টি, যথা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর সংখ্যা 9টি, যথা লেখো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
কমা ফসফরাস এবং সালফার। এখানে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে লিখেছি। এই হাইড্রোজেনটা সবচেয়ে বেশি লাগে, তারপর কার্বন, অক্সিজেন, এই যে ম্যাক্রোগুলো লাগে বেশি, ঠিক আছে, বেশির মধ্যে আবার হাইড্রোজেনটা লাগে সবচেয়ে বেশি, আবার সালফারটা লাগে সবচেয়ে কম। মানে ওই ম্যাক্রোগুলোর মধ্যে আবার সালফারটা কম লাগে, হাইড্রোজেনটা বেশি লাগে। এই জন্য এই সিরিয়ালটা কিন্তু ভালো করে মনে রাখবা, কারণ ওরা একটা এমসিকিউ দেয় অনেক সময়। পুষ্টি বলবে এরকম যে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোন পুষ্টি উপাদান উদ্ভিদের অধিক পরিমাণে প্রয়োজন। এর প্রত্যেকটাই অধিক পরিমাণে প্রয়োজন, কিন্তু এর মধ্যে যদি তোমার এরকম দেয় হাইড্রোজেন দেয়, নাইট্রোজেন দেয়, ম্যাগনেসিয়াম দেয়, সালফার দেয়, খেয়াল করো, হাইড্রোজেন দিল, নাইট্রোজেন দিল, ম্যাগনেসিয়াম দিল, সালফার দিল, এই চারটার মধ্যে আবার কোনটা বেশি লাগবে তাহলে? হাইড্রোজেন। সেটা যদি তুমি না জানো তাহলে তো লিখতে পারবে না। অথবা দিল এরকম, এই যে এরকম দিল কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, এই চারটার মধ্যে কোনটা বেশি লাগে? কার্বন। এখন তুমি না জানলে কি লিখতে পারবা? এই জন্য এই সিরিয়ালটা ভালো করে মনে রাখতে হবে। বুঝছো কিনা বলো? সাগর বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। ঠিক আছে, এই ম্যাক্রোগুলোর মধ্যে আবার সিরিয়ালটা এরকম। আচ্ছা দাঁড়ি, এবার সাথেই লেখো সাথে না, নিচে লেখো, লেখো মাইক্রো নিউট্রিয়েন্ট। নাম্বার 2 লেখো মাইক্রো নিউট্রিয়েন্ট। নিচে কি লিখবা? মাইক্রো নিউট্রিয়েন্ট। লিখতে পারছো মাইক্রো নিউট্রিয়েন্ট? জি স্যার। হাইফেন দিয়ে লেখো যে সকল উপাদান উদ্ভিদ খুব সামান্য পরিমাণে গ্রহণ করে, যে সকল উপাদান উদ্ভিদ খুব সামান্য পরিমাণে গ্রহণ করে এবং এক বা একাধিক উপাদান গ্রহণ না করলেও উদ্ভিদ রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এমন হতে পারে যে কোনো একটা বা দুইটা পাইলামই না, টোটাল উদ্ভিদ মোটেই গ্রহণ করলো না, তাতেও কোনো সমস্যা নেই। এবং এক বা একাধিক উপাদান গ্রহণ না করলেও উদ্ভিদ রোগাক্রান্ত হয় না। লিঙ্ক কিন্তু কেটে যাবে একটু পরেই, এই 10 সেকেন্ড পরেই কেটে যাবে, তারপর আমি আবার লিঙ্ক দিব। যে সকল উপাদান উদ্ভিদ খুব অল্প পরিমাণে গ্রহণ করে এবং এক বা একাধিক উপাদান গ্রহণ না করলেও উদ্ভিদ রোগাক্রান্ত হয় না, তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। রেকর্ড যে করতেছো, রেকর্ড আবার করিও, গ্রুপে দিও কিন্তু রেকর্ড। লিংক কেটে যাচ্ছে, আমি আবার কেটে লিংক দিতেছি। হ্যাঁ, ওকে স্যার। আমি আবার কেটে লিংক দিতেছি, ঠিক আছে? মাইক্রো হ্যাঁ আসছে সবাই, একজনকে যেন আসে নাই। তৌহিদ আসে না মনে হয় স্যার। তৌহিদ, তৌহিদ জয়েন করতে পারে না না? জি স্যার, ও আসবে, এখনই চলে আসবে। হ্যাঁ সমস্যা নেই। আমি আসলে কি বলবো, একটু অপরাধ বোধেই ভুগি। তোমরা এই বিষয়টাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, যে আমি শেষ সময় এসে তোমাদের এরকম আর কি। আচ্ছা আরেকটা বিষয় ফাঁকে কথা বলি, তোমরা কি একটু খোঁজ খবর নিতে পারছো ওই যে তোমাদের ভর্তি পরীক্ষা কি হবে, শর্ট সিলেবাসে হবে কিনা? স্যার যতটুকু শুনছি স্যার শর্ট সিলেবাসই হবে, আমরা যতটুকু শুনছি। হ্যাঁ, তা আমিও সেরকম শুনছি। যদি সেটা হয় তাহলে আমরা কি সিলেবাসের বাইরের চ্যাপ্টার আর পড়ার দরকার আছে? স্যার পড়াইলে ভালো হয় স্যার।
জি স্যার একটু পরে জানান। লাভ কি? স্যার মানে আমাদের স্যার এবার মানে এবার যে পরীক্ষাটা হবে না 21 ব্যাচের, ওটা হ্যাঁ দেখে বোঝা যাবে আর কি। এবার কি এবার মানে এবার তো মানে এডমিশন হয় নাই তো একটাও স্যার, বুয়েটেরও হয় নাই, হ্যাঁ মেডিকেলেরও তো হয় নাই। ওদের তো শর্ট সিলেবাস ছিল, মানে ওদেরটা দেখে বোঝা যাবে আসলে যে আমাদের কি করবে। হ্যাঁ, তাহলে দেখো আমার মনে হয় যে শর্ট সিলেবাসই হবে, এরকমের কথা মানে কোনো ঘোষণা আসে নাই, কিন্তু দুই একটা জায়গায় মন্ত্রী ওই যে শিক্ষামন্ত্রী দীপুমণি তো নাকি একটা সংবাদ সম্মেলনে বলছিল হ্যাঁ স্যার স্যার, যে শর্ট বলছে সিলেবাস আজকে যে হবে ভর্তি পরীক্ষা। স্যার হুম, আজকে যে আমাদের কলেজে এডমিশন নিল না, তাও একদম সব শর্ট সিলেবাস থেকেই দিয়েছে। সেটাই সেটাই। তো শর্ট সিলেবাস যদি আর হয় কম সব বেশি আসতেও পারে স্যার, কারণ এগুলো তো মানে না আর কি, বুয়েট মেডিকেল সাধারণত। মানে না মানে যাবে কই, সরকারের স্যার আইনের মেডিকেলে বাইরে। ফুল সিলেবাসই হওয়ার কথা, কারণ মেডিকেল হচ্ছিল ওরা বেসিক রিলেটেড কোশ্চেন করে, তো ওরা হচ্ছে সাধারণত শর্ট পরে সিলেবাস তো দেয় না। পরে তো সব তো ঠিক আছে, কিন্তু এতগুলো চ্যাপ্টার যে বাদ দিছে, এই যে ধরো বায়োকেমিস্ট্রি যে চ্যাপ্টারটা এইটা যে বাদ দিছে, তুমি মেডিকেলে যে তো পড়তে গেলে অনেক অসুবিধা হবে। শুধু বায়োলজির কথা চিন্তা না করলাম, তুমি ধরো বুয়েটে পড়বা, তোমার অনেকগুলো চ্যাপ্টার ফিজিক্সেরও তো এরকম শর্ট সিলেবাস করছে, তাই না? ম্যাথেরও করছে। তাহলে তোমার এই যে এত শর্টকামিংস নিয়ে তুমি বুয়েটে বা মেডিকেলে যে যে পড়বা, ওইখানে গিয়ে তো তোমার আর শর্ট সিলেবাস নাই। তাহলে এই ল্যাকিংসটা পূরণ হবে না, তো কোনোদিন পূরণ হবে না। জি স্যার পরে কষ্ট করে পড়ে নিতে স্যার হবে। আপনি যদি লাস্টের দিকে মানে সংক্ষেপে যদি বাকি চ্যাপ্টারগুলো পড়ে যান তাহলে ভালো হয় স্যার। আমার তো আপত্তি নাই, বেসিক আমি আইডিয়াটা আমি থাকবে পড়াইলে স্যার। তো আমি টাকা পাবো, আমার অসুবিধা কি? আমি কি পড়াইতে চাই না? জি স্যার আমরাও তোমরা পড়তে পড়লে চাই স্যার। তোমরা পড়লে আমার আর পড়াইতে ওইটা নোট অসুবিধা করাবেন না, জাস্ট বেসিক না। রেখে দেবেন। নোট তো করাবোই না, সেটা তো ডিসিশন নিয়েইছি। যদি তোমরা রাজি থাকো, মাস দুয়েক যদি পড়ো বা মাস তিনেক যদি লাগে, তাহলে দুই তিন যে কটা চ্যাপ্টার আছে সবগুলো পড়ায় দেওয়া যাবে। স্যার কিন্তু আমি বাকিগুলো তো আমাদের এডমিশনের আগে শেষ হলেই হবে, তো প্রায় 3 মাস পাবো সময়, 2-3 মাস। হ্যাঁ, সেটা তো 3 মাসের বেশি তো লাগবেও না, 3 মাসের বেশি সময় আমি নেবও না, কথা বুঝো, তাই না? এখন এটা তোমাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি বলি যা কিছু, আমি কখনোই স্টুডেন্টদের কি বলবো, মানে আমি কখনোই বিজনেস মেন্টালিটি নিয়ে কোনো কাজ করি না, সোজা কথা। যেটা স্টুডেন্টরা যেরকম চায় ঠিক সেরকম। তো বললাম আর কি, সবকিছু ভেবেচিন্তে তোমরা যেটা চাও সেরকমই হবে। জি আচ্ছা, স্যার এখন 21 পড়া এর যায় স্যার না? পরীক্ষার হলে বোঝা যাবে যে আমাদেরও শর্ট সিলেবাসে হবে কিনা। শর্ট সিলেবাসেই হবে ভর্তি পরীক্ষা আমার স্যার এখন ধারণা। ব্যাপার হচ্ছে স্যার আমরা যদি এত কষ্ট করে ফুল সিলেবাস পড়ি আর অন্যজন দেখা যাচ্ছে যে শর্ট সিলেবাস পড়ে আগাই যাচ্ছে স্যার, তাহলে আসলে এইচএসসির সেটা তো একটা ব্যাপার আছেই। স্যার এটা একটা ব্যাপার, বড় ব্যাপারই। না, সেটা তো একটা ব্যাপার আছেই। শর্ট সিলেবাসটা তুমি তো একেবারে শব্দ বাই শব্দ পড়তে হবে, কোনো গ্যাপ দেয়া যাবে না। কেউ যদি মনে করে যে হ্যাঁ শর্ট সিলেবাস আমার শব্দ বাই শব্দ পড়ার পরেও আমি সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো জানার জন্য পড়লে ভবিষ্যতের জন্য আমার কাজে দেবে, সে পড়তে পারে। আর কেউ যদি মনে করে যে না, আমি শর্ট সিলেবাসই শব্দ বাই শব্দ পড়বো, পরের চিন্তা পরে যা হয় হোক যায়, আমি আর বাকিগুলো পড়বো না, সেই স্বাধীনতা তো তার থাকবেই। সে চাইলে নাও পড়তে পারবে, অসুবিধা নাই তো। জি স্যার, যা সমস্যা স্যার ভার্সিটি লেভেলে যায় বুঝে নেব। যুক্তি তো এক একজনের এক এক রকম, সমস্যা তো হবেই। তুমি চিন্তা করে দেখো, কত কত চ্যাপ্টার যে তোমাদের বাদ দিছে। প্রাণী বিজ্ঞানের কথাই বলি না, প্রাণী বিজ্ঞানের সমন্বয় নিয়ন্ত্রণ বাদ দিছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম বাদ দিছে, তাই না? আবার এইদিকেও বোধহয় আরো কি কি চ্যাপ্টার বাদ দিছে। এইগুলো না পড়ে, কোনো বেসিক না নিয়ে মেডিকেলে যায় এইসব জিনিসগুলো যখন পড়বে, তখন তো অনেক অসুবিধা হবে তার। স্যার সেজন্য স্যার এই শর্ট সিলেবাসটা একটু তাড়াতাড়ি শেষ করা দরকার। হ্যাঁ, যত দ্রুত পারি আমরা শেষ করি, হ্যাঁ চেষ্টা করি, হ্যাঁ তাড়াতাড়ি। যারা অফলাইনে যারা পড়ে তারা কিন্তু এই যে অনেক দূর আগায় গেছে। তোমাদের অনলাইনে, আচ্ছা শুক্রবারে তোমাদের একটা ক্লাস দিতে চাই, তোমরা এখন থেকে প্রতি শুক্রবার দেখো তো এই সেম 7টা বা 7:30 একটা টাইম রাখতে পারো কিনা। সপ্তাহে 4 দিন ধরে তোমরা একটা শিডিউল করো। স্যার আমার তো মনে হয় কারো সমস্যা হবে না আশা করি স্যার, শুক্রবার। হ্যাঁ, সেটা গ্রুপে আলোচনা করে সপ্তাহে 4 দিন ধরে একটা শিডিউল করো। ঠিক আছে, এখন পড়া শুরু করি। আগামী শুক্রবার থেকে, এখন থেকে সপ্তাহে 4 দিন পড়াবো তোমাদের, যাও। আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্ট ধরো। মাইক্রোনিউট্রিয়েন্টের সংজ্ঞা দিছো না? জি স্যার সংজ্ঞা শেষ হয়েছে। আচ্ছা, এবার এখন মাইক্রোনিউট্রিয়েন্টের নামগুলো লিখবো। লেখো মাইক্রোনিউট্রিয়েন্ট এর মোট সংখ্যা 8টি, যথা মাইক্রোনিউট্রিয়েন্ট এর মোট সংখ্যা 8টি, যথা মাইক্রোনিউট্রিয়েন্টের মোট সংখ্যা 8টি, যথা, এখানেও আমি সিরিয়ালি লিখবো, ক্লোরিন, বোরন,
আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, Copper, নিকেল nickel, এবং মলিবডেনাম। 1 2 3 4 5 6 7 8। হ্যালো জি স্যার। ইসলাম, জি 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 বলেন। জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। জি জি জি, হ্যাঁ একটু তোমরা লাইনে থাকো। হ্যাঁ, আমি একটা অনলাইন ক্লাসে আছি তো, হ্যাঁ সমস্যা নাই, বলেন অল্পের মধ্যে বলেন। হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, সরি। জি স্যার। তাহলে আমরা লিখলাম, কি লিখলাম? মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোর নাম লিখলাম। এখানে তো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা গেল। এখন এই 9 আর 8 17 তো গেল, কিন্তু এইটা তো হচ্ছে আমি প্রথমে বলে নিয়েছি সব উদ্ভিদের জন্য কমন, কিন্তু স্পেশাল কিছু উদ্ভিদের আবার স্পেশাল কিছু উপাদান লাগে, সেটা কিন্তু আমি এখন বলবো। ঠিক আছে, স্পেশাল কিছু উদ্ভিদের আবার স্পেশাল কিছু উপাদান লাগবে। ঠিক আছে তো? সেটা কি দেখো, তোমার এই যে বাঁশ, তারপরে হচ্ছে ঘাস আছে না, জি স্যার। নল খাগড়া, এই গাছগুলোর দিকে একটু খেয়াল করো। এই গাছগুলো কিন্তু খুব খসখসে টাইপের হয়। সত্যি না মিথ্যা? সিফাত দেখছো বাঁশ, ঘাস, নলখাগড়া? নলখাগড়া দেখো না, স্যার, এগুলো তো দেখছো। বাঁশ এই গাছ, গাছ, হ্যাঁ স্যার, যে দেখছো না এই পাতাগুলো গাছগুলো? স্যার। হ্যাঁ, তারপর আরো আছে ভুট্টা, তারপর আখ। এই সমস্ত গাছের পাতা কিন্তু খুব খসখসে, তাই কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ কি জানো, এই সমস্ত গাছে একটা উপাদান লাগে, সেটার নাম হচ্ছে সিলিকন। কি লাগে? সিলিকন। স্যার এটা ওই 7 অধ্যায়ে, মানে আগের অধ্যায়টা বলছিলেন। ওইটা বলছিলাম এর আগে একবার। ও হ্যাঁ হ্যাঁ বলছিলাম, স্যার। বলছিলাম। এই সিলিকনটা ওই সমস্ত উদ্ভিদের আবার স্পেশাল লাগবে, এবং পরিমাণে বেশি পরিমাণে লাগবে, তার মানে ম্যাক্রো হিসেবে লাগবে। আরো একটা উপাদান লাগবে এই সমস্ত উপাদানের, উদ্ভিদের, সেটা হচ্ছে সোডিয়াম। এই দুটো উপাদান কিন্তু ম্যাক্রো উপাদান হিসেবে লাগবে কাদের? এই উদ্ভিদদের, অন্য কারো লাগবে না। কি বলেছি বুঝতে পারছো? এছাড়া আরেকটা গাছ আছে, আরেক ধরনের গাছ আছে তোমার, সেটা এটা লিখিও না, এটা একটু পরে লিখবো। তোমার এই যে চীনা বাদাম, চীনা বাদাম, তারপরে হচ্ছে তোমার কি বলবো, মটরশুঁটি। এই সমস্ত গাছ কেউ দেখছো কখনো? গাছ না দেখছো, ফল তো দেখছো নাকি? স্যার গাছও দেখছি স্যার। গাছও দেখছো, ভালো করছো। শিম, বরবটি, এই সমস্ত গাছের ফলের কথা খেয়াল করো। ফলটা কেমন জানো? ফলটা এরকম, ধরো যাই হোক, লম্বা কম বা বেশি সেটা ব্যাপার না, কিন্তু ফল যদি তুমি খুলে ফেলো, এই সমস্ত উদ্ভিদের ফল যদি তুমি খুলে ফেলো, এই দেখো তো কে, তাহলে দেখবা কি জানো, এই সমস্ত উদ্ভিদের ফলের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট, মানে ফলটাকে চিরে দুই ভাগ করে ফেলা যায়। তারপরে দেখবা এই ফলের মধ্যে কতগুলো এরকম চেম্বার আর চেম্বার আছে। একটা চেম্বারের বীজ যদি এই পাশে থাকে, তো পরের চেম্বারের বীজ অপরটার মধ্যে, তারপরের চেম্বারের বীজ ওই পাশে, তারপরের চেম্বারে, মানে এক পাশে বীজ আরেক পাশে বীজ। বুঝাতে পারছি না পারি নাই? আল্লাহ, কেমনে বুঝাবো বলো তো? ধরো জি স্যার, একটা এক পার্ট প্রান্তে। এরকম, না এই আরেকটা পার্ট ধরো এরকম। ধরো একটা শিম তুমি খুলে ফেলছো, এখন এই শিমের মধ্যে তো এরকম চেম্বার আছে, চেম্বার আছে।
বরবটির মধ্যে। তো এইটার যদি এখানে বীজ থাকে, পরেরটার বীজ থাকবে এইটাই, পরেরটার বীজ থাকবে এইটাই, তারপরেরটার বীজ থাকবে এইটাই। বুঝাইতে পারছি না বুঝছো, পারি? মানে একটা উপর পার্টের থাকবে এই পাশে, আবার হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, পরেরটা নিচে। অল্টারনেট করে দুই ভাগে ভাগ করে ফেলা যায় ফলটাকে। বীজ থাকে, একটার বীজ থাকে ওই পাশের অর্ধেকের সাথে লাইগা, পরেরটার বীজ থাকে এই পাশের অর্ধেকের সাথে লাইগা, তারপরেরটার বীজ থাকে এই পাশের অর্ধেকের সাথে লাইগা, তারপরেরটার বীজ থাকে এই পাশের অর্ধেকের সাথে লাইগা, অল্টারনেট করে লেগে লেগে থাকে। বুঝাতে পারি না বোধহয় নাকি? আর বুঝছি স্যার, দ্বিতীয় ছবিটা দেখে। হ্যাঁ, এই বিশেষ ধরনের ফলকে বলা হয় লেগিউম। এই ফলগুলোকে কি বলে জানো? লেগিউম। এখন যে সমস্ত উদ্ভিদের এই লেগিউম ধরনের ফল আছে, ওই সমস্ত উদ্ভিদ নিয়ে একটা পরিবার তৈরি করা হয়েছে। সেই পরিবারের নাম লেগুমিনোসি। কি নাম বলতো? লেগুমিনোসি। একটা পরিবার, একটা পরিবারের অধীনে অনেকগুলো প্রজাতি থাকে। এই যে সমস্ত উদ্ভিদের ফল লেগুম জাতীয়, তাদের নিয়ে একটা পরিবার আছে যার নাম লেগুমিনোসি। এই লেগুমিনোসি পরিবারের যে সমস্ত উদ্ভিদ, তাদের একটা বিশেষ পদার্থ, বিশেষ মৌল খুব বেশি পরিমাণে লাগবে, সেটার নাম হচ্ছে কোবাল্ট। কি নাম? কোবাল্ট। তাহলে এই স্যার একটা তিনটা সিম হাতে নিয়ে দেখলাম স্যার, ঠিকই বলছেন স্যার, গঠনটা এরকম। তুমি এই শিম পাইলা কই এখন আবার? স্যার বাসায় ফ্রিজে ছিল স্যার। আরে বাবা, তুমি আবার একদম একান্ত স্যার, এক পাশে লাগানো আর এক পাশে আবার লাগানো। হ্যাঁ, বুঝছি। পড়া বাদ দিয়ে আবার তুমি ফ্রিজ থেকে শিম বের করছো, ভালো করছো, প্র্যাকটিক্যাল হয়ে গেছে একবারে। তাহলে এই যে উদ্ভিদের জন্য বিশেষ কিছু উদ্ভিদের আবার বিশেষ কিছু মৌল লাগে, সেটার নাম এখন আমরা নিচে আলাদাভাবে লিখবো। লেখো, উপরে উল্লেখিত মৌলসমূহ ছাড়াও, উপরে উল্লেখিত মৌলসমূহ ছাড়াও নির্দিষ্ট কিছু উদ্ভিদে নির্দিষ্ট কিছু মৌল নিউট্রিয়েন্ট হিসেবে অত্যাবশ্যক। উপরে উল্লেখিত মৌলসমূহ ছাড়াও নির্দিষ্ট কিছু উদ্ভিদে নির্দিষ্ট কিছু মৌল নিউট্রিয়েন্ট হিসেবে অত্যাবশ্যক। উপরে বর্ণিত মৌলসমূহ ছাড়াও নির্দিষ্ট কিছু উদ্ভিদে নির্দিষ্ট কিছু মৌল নিউট্রিয়েন্ট হিসেবে অত্যাবশ্যক। পারছো লিখতে? যেমন যেমন ধান, গম, আখ, বাঁশ, ঘাস, ভুট্টা, নলখাগড়া ইত্যাদি উদ্ভিদে, আবার বলি, ধান, গম, ভুট্টা, আখ, বাঁশ, ঘাস, নলখাগড়া ইত্যাদি উদ্ভিদে সোডিয়াম ও সিলিকন এবং শিম, বরবটি, মটরশুঁটি, চীনাবাদাম ইত্যাদি লেগুমিনোসি পরিবারের উদ্ভিদে, লেগুমিনোসি শব্দটা এখানে লেখা আছে দেখো, লেগুমিনোসি পরিবারের উদ্ভিদে কোবাল্ট, সিও, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে প্রয়োজন। পুরো লাইনটা আবার বলি। উপরে উল্লেখিত মৌলসমূহ ছাড়াও নির্দিষ্ট কিছু উদ্ভিদে নির্দিষ্ট কিছু মৌল প্রয়োজন, নিউট্রিয়েন্ট হিসেবে প্রয়োজন। যেমন ধান, গম, ভুট্টা, আখ, বাঁশ, ঘাস ইত্যাদি উদ্ভিদে সোডিয়াম ও সিলিকন এবং শিম, মটরশুঁটি, চীনাবাদাম, বরবটি ইত্যাদি লেগুমিনোসি পরিবারভুক্ত উদ্ভিদে কোবাল্ট, সিও, কোবাল্ট
ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে প্রয়োজন? পারছো লিখতে? জি স্যার। লিখছো ভালো, নিচে লেখো, আলাদা লাইন করে লেখো। উদ্ভিদ এ সকল নিউট্রিয়েন্ট এর মধ্যে উদ্ভিদ এ সকল নিউট্রিয়েন্ট এর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন উদ্ভিদ এ সকল নিউট্রিয়েন্ট এর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করতে পারলেও অবশিষ্ট সকল উপাদান মাটি থেকে গ্রহণ করে। অবশিষ্ট সকল উপাদান মাটি থেকে গ্রহণ করে। লিখছ? জি স্যার। জি স্যার। দাঁড়ি সাথে লেখো উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, উদ্ভিদ কিন্তু কিছু অক্সিজেনও গ্রহণ করে ওই যে গ্লুকোজটাকে ভেঙে শক্তি তৈরি করার জন্য। অক্সিজেন তো শ্বসনের সময় গ্রহণ করে না? হ্যাঁ, শ্বসনের সময় গ্রহণ করে। লেখো উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাস হিসেবে H2O তরল হিসেবে এবং অবশিষ্ট সকল উপাদান খনিজ লবণ হিসেবে গ্রহণ করে। অবশিষ্ট সকল উপাদান কি করে? খনিজ লবণ হিসেবে গ্রহণ করে। পারছো লিখতে? জি স্যার। দাঁড়ি সাথে লেখো খনিজ লবণ সমূহকে আবার উদ্ভিদ লেখো ধনাত্মক আয়ন, ব্র্যাকেটে লেখো K+ এবং ঋণাত্মক আয়ন ব্র্যাকেটে লেখো A- হিসেবে খনিজ লবণ সমূহকে উদ্ভিদ আবার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন হিসেবে পৃথকভাবে গ্রহণ করে। খনিজ লবণ সমূহকে উদ্ভিদ আবার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন হিসেবে পৃথকভাবে গ্রহণ করে। পারছো লিখতে? স্যার আয়ন হিসেবে গ্রহণটা কিভাবে হয় একটু আরেকবার দেখাইবেন? এই যে প্রত্যেকটা খনিজ লবণের তো দুইটা পার্ট, ধরো তুমি কি বলবো, কপার সালফেট। স্যার কে আর এ দিয়ে কি ক্যাটায়ন অ্যানায়ন বোঝানো হয়েছে? হ্যাঁ, কে দ্বারা হচ্ছে ক্যাটায়ন আর এ দ্বারা হচ্ছে অ্যানায়ন।
কি বলেছি? আমরা কপার সালফেট ধরো একটা লবণ, এখন উদ্ভিদ সেটা গ্রহণ করবে। কিভাবে গ্রহণ করবে? কপারটাকে আলাদা গ্রহণ করবে, সালফেটটাকে আলাদা গ্রহণ করবে। সালফেট পার্টটা হবে তার অ্যানায়ন, আর কপার পার্টটা হবে তার ক্যাটায়ন। এটা তো কেমিস্ট্রিতে তোমরা আমার চেয়ে আরো ভালো পড়ার কথা। মানে সেটা মানে বিয়োজিত হয় কিভাবে মূলের কাছে আসার পরে এটা মূলের সেটা পরে, ভিতরেই বিয়োজিত হয়? সেটা পরে কিভাবে সে দুইটাকে আলাদাভাবে গ্রহণ করে তার বিভিন্ন মতবাদ আছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু এখন তুমি এটা বোঝো কিভাবে করে সেটা পরে, কিন্তু করে এটা হচ্ছে আগে মেনে নাও, আগে লেখো কিভাবে করে সেটা তো আসতেছে। প্রত্যেকটা লবণের যে দুইটা পার্ট আছে এটা তুমি মানছো কিনা? জি স্যার, মানছি স্যার। এবং এই দুইটা আলাদা আলাদা ভাবে গ্রহণ করে, কিভাবে করে সেটা পরে, কিন্তু আলাদা করে এটা আগে মেনে লেখো। তাহলে আমরা কি বললাম? খনিজ লবণ সমূহকে উদ্ভিদ আবার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন হিসেবে পৃথক ভাবে গ্রহণ করে। লিখছো? জি বলো না লিখছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, উদ্ভিদ 10 ধরনের ক্যাটায়ন, 10 ধরনের ক্যাটায়ন যথা, এখন 10 ধরনের ক্যাটায়ন উদ্ভিদ গ্রহণ করে। আবার একটু সেটা কি বলেন। কি? উদ্ভিদ 10 ধরনের, 10 ধরনের ক্যাটায়ন এবং 7 ধরনের অ্যানায়ন গ্রহণ করে। কয় ধরনের ক্যাটায়ন গ্রহণ করে? 10 ধরনের। আর অ্যানায়ন 7। 7। তাহলে এখন স্যার আপনি যথা ক্যাটায়ন, দিয়েও কিছু এটা লিখতে চাচ্ছিলেন স্যার? ও আচ্ছা, তাহলে এখন লেখো, উদ্ভিদ কর্তৃক, যথা কেটে দাও, উদ্ভিদ কর্তৃক গৃহীত ক্যাটায়ন সমূহ, উদ্ভিদ কর্তৃক গৃহীত ক্যাটায়ন সমূহ হলো, এবার লেখো অ্যামোনিয়াম আয়ন। উদ্ভিদ কর্তৃক গৃহীত ক্যাটায়ন সমূহ হলো অ্যামোনিয়াম আয়ন। এটা হচ্ছে কিন্তু পটাশিয়াম আয়ন। কে প্লাস দ্বারা ক্যাটায়নও মিন করে, আবার পটাশিয়াম আয়নও মিন করে। তবে এখন বোধহয় ক্যাটায়নকে আবার সি প্লাস দ্বারা প্রকাশ করে, তাই না? ইদানিং শুরু হয়েছে এটা, কিন্তু আগে ক্যাটায়ন লাগতেছে স্যার, সি ব্যবহার করা হয়। না। এটা তোমরা, তোমাদের আমলে শুরু হয়েছে। আমাদের আমলে ক্যাটায়ন লিখতে কে প্লাস, এখনো অনেক বইতে, এখনো তোমাদের অনেক বইতেই আছে ক্যাটায়ন লিখতে কে প্লাস। তোমাদের বইতেও এখন আছে, হ্যাঁ আছে না? জি স্যার। জি স্যার। আছে। তাহলে আমি মিথ্যা কথা বলে লাভ আছে? অ্যামোনিয়াম আয়ন, এই কারণে যেহেতু পটাশিয়াম আয়ন আর ক্যাটায়নের জন্য একই কে হয়ে যায়, এই জন্য ইদানিং ক্যাটায়ন মিন করার জন্য সি প্লাস শুরু করছে ব্যবহার করা। আগে ঠিকই কে প্লাসই ব্যবহার করতে। আচ্ছা যাই হোক, অ্যামোনিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, কমা ক্যালসিয়াম আয়ন, কমা ম্যাগনেসিয়াম আয়ন, কমা, কমা দিতে পারবা না? ফেরিক আয়ন, কমা ফেরাস আয়ন, কমা ম্যাঙ্গানিজ আয়ন, এগুলো ভর্তি পরীক্ষা দেবে কিন্তু, কমা জিঙ্ক আয়ন, কমা কিউপ্রাস আয়ন এবং নিকেল আয়ন। স্যার কপার আর কিউপ্রাসের ওই তো কিউপ্রাস, আর একটা আছে না কিউপ্রিক, এটা হচ্ছে কিউপ্রাস ফর্ম। ওইটা যোজনী 1। হুম। স্যার স্যার আমরা 19 এ পড়েছিলাম যে ম্যাক্রো উপাদান হচ্ছে 10টা আর মাইক্রো হচ্ছে 6টা। এখন তো পড়তেছি আবার 9-10 এর কথা বাদ দাও। 9-10 এর চেয়ে এখন বড় হয়েছে না, তাই এখন সংখ্যা বাড়বে না? স্যার তখন ওই যে ওই যে আয়রনকেও ম্যাক্রো উপাদানের মধ্যে দিয়েছে। এখন এইটা তো স্যার 9 এ একটা পড়ছি, 10 এ তো মানে ইন্টারে অন্যরা চেঞ্জ হয়ে যায় নাকি? চেঞ্জ তো একটা বাদ পড়ছে, তাহলে কোনটা জানো?
কোনটা পড়ছো? ম্যাক্রো পড়ছো 10টা? জি স্যার হ্যাঁ স্যার, প্রথম তার হচ্ছে মধ্যে ইও আমি ছিল, ভুল করছি। আয়রনও ছিল ম্যাক্রোর ভিতর। মানে আয়রন তো এখন আবার মাইক্রোতে দেখাই দেয় না। না, আয়রন ম্যাক্রোতে দিলে তো ভুল করছে। 9 স্যার 10 ওই এর সময় বই ভুল ছিল স্যার। ভুল থাকতেই পারে, ভুল থাকতেই পারে। এটা হচ্ছে সঠিকটা। লেখছো এই 10টা হয়েছে, দেখো দেখি কম বেশি হয়েছে নাকি, দেখো দেখি 10টা হয়েছে কিনা, বলো তো। না স্যার 1 2 দশটাই আছে। 3 4 5 6 7 8 9 10 হয়েছে না? এবার লেখো, উদ্ভিদ কর্তৃক গৃহীত অ্যানায়ন সমূহ হলো, এবার অ্যানায়নের নাম লিখবে। উদ্ভিদ কর্তৃক গৃহীত অ্যানায়ন সমূহ হলো নাইট্রেট আয়ন। 9 10 এ হয়তো ঠিকই লেখছে, তোমার মনে নাই, এরকম হইতে পারে। স্যার আমি বই বের করে আবার না স্যার কনফার্ম হয়ে 10টাই, গেছি। হ্যাঁ, বই বের করে আবার 10টা দেখে নিছি 6টাই স্যার। স্যার। তাহলে আমি ভুল লিখছে 9 বোধহয়। 10 অনেক কিছুই পড়ছি স্যার, এখন বুঝতেছি যে জি স্যার সব বলে যে স্যার ভুল করছি। ভুল ছিল না কিছু? জি স্যার অনেক ভুল। এখন মনে হচ্ছে স্যার যে আমার মাই হোল লাইফ ওয়াজ এ লাইফ। 9 10 এ মনে হয়েছে 8 এ ভুল করছি, আবার এখন ইন্টারভিউতে মনে হয় 9 10 এ কিছু কিছু ভুল করছি। ও হইতেই পারে। 9 10 এর কেমিস্ট্রিতে অনেক ভুল ছিল, মানে ইন্টারে উঠে যেটা বুঝলাম। এই কটা লেখো। স্যার আপনি কি 19ও পড়ান না? আর না, কি কম একজন বললো স্যার আপনি নাকি 19ও পড়ান, আমি তাকে তো করছি। আর না, কি কয়, কি আমার কাছে 9 10 এ পড়ছে? না না, মানে আপনি 19 পড়ান আর কি, সেটা বলছিল। না, ও জানলো কেমনে, ও কি কয় না কয়? তার মনে হয় আপনার মেয়ের কথা বলছে। হইতে পারে। আমি 9 10 পড়াই না। পড়ায় কেউ কেউ পড়ায়, যারা মনে করে যে স্টুডেন্ট ধরে রাখা লাগবে তারা পড়ায়, আমি পড়াই না। অনেকে আছে না, ক্লাস 5ও পড়ায়, বরিশালে একজন আছে ডাক্তার, বুঝছো, নাম বলবো না, নাম বলা ঠিক না, ডাক্তার, সে ইন্টারমিডিয়েট পড়ায়, আবার একেবারে ক্লাস 5 হইতে পড়ায়, এবং এবছরের স্টুডেন্ট ম্যাক্সিমাম সব তার কাছে যাইতেছে। যে ক্লাস 5 এর স্টুডেন্ট পড়াইতে পারে সে আর কি না পারে। জি স্যার অলরাউন্ডার। অলরাউন্ডার। এবছরের যে স্টুডেন্ট, বুঝছো, সব দৌড়াইতেছে তার কাছে। যাও, দরকার নাই আমার। আজকে এটুকুই থাকুক। হ্যাঁ, আজকে আর থাক। হ্যাঁ, জি স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।